আগামী সংসদ নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ, ৫ থেকে ৬ লাখ আনসার মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ দিনের ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গুজব ঠেকাতে বিশেষভাবে কাজ করবে নির্বাচন কমিশন। পার্বত্য দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম বহন করবে সেনাবাহিনী। পুলিশের সাথে থাকবে বডি ক্যামেরা এবং নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার হবে ড্রোন। ইসি সচিব আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আওতায় আনা হবে। আগামী নির্বাচন আয়োজনে কোনো সংশয় ও উদ্বেগ দেখছে না কমিশন। ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন মানছেন না এমপিওভুক্ত শিক্ষকরা। তা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। বেলা ১২টার দিকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শহীদ মিনারে হাজির হয়ে শিক্ষকদের ন্যায্য দাবির সাথে একাত্মতা জানান। সোমবার টানা ৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তাদের। এর আগে রবিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পরপরই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের সমর্থন জানায় বিএনপি। ন্যায্য দাবি আদায়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন, সম্মান প্রদর্শন করেছেন এবং কিছু কথা বক্তব্য এবং বিবৃতির মাধ্যমে আপনারা অবহিত হয়েছেন। পিরোজপুরে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলী হোসেন সদর উপজেলার শিয়ালকাঠি গ্রামের বান্দাঘাটা এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিকশা চালক। স্বজনদের দাবি, রবিবার সন্ধ্যায় স্থানীয় ফরিদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন তাদের বাড়ির সামনে ডাকাত বলে চিৎকার করে। এ সময় আলী ঘর থেকে বের হলে তাকে পাশের বাগানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। রাত ২:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী। নিহতের স্ত্রীর অভিযোগ, ফরিদের সঙ্গে আলী হোসেনের বিরোধ ছিল। এর জেরে পরিকল্পিতভাবে ডাকাত অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে তাকে। পুলিশ জানায়, এই ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। নরসিংদীতে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। গত ১ বছরে হত্যার ঘটনা বেড়েছে দ্বিগুণ। আধিপত্য বিস্তার, সহিংসতা, মাদক ব্যবসা সহ পূর্ব বিরোধে বেড়েছে হত্যার ঘটনা। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। অপরাধীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১ বছরে নরসিংদী জেলার বিভিন্ন থানায় খুনের মামলা হয়েছে ১১৯টি। এসব মামলার বিপরীতে খুনের সংখ্যা আরও বেশি। এছাড়া আগস্টের পর চলতি সময়ে খুনের ঘটনা ঘটেছে কমপক্ষে আরও ১২টি। অথচ ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত খুনের মামলা ছিল ৬৪টি। বছর ব্যবধানে জেলার ৬ উপজেলায় হত্যা মামলা এবং খুনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলার অবনতি, চরাঞ্চলে আধিপত্য বিস্তার সহ জেলার বিভিন্ন থানা এলাকায় ঘটছে একের পর এক হত্যা ঘটনা।
নরসিংদীতে যে হারে খুনাখুনি বাড়ছে, অবশ্যই আমরা জনমনে খুবই আতঙ্কিত অবস্থায় আছি। যারা আধিপত্য বিস্তার করতে পারে তারা এলাকার অনেক কিছু বুক দখল করতে পারে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পুলিশ এবং র্যাবের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে এসব হত্যার রহস্য উদ্ঘাটন করা সহ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। পুরো এলাকা দেখার চেষ্টা করছি এবং এলাকার ক্রাইম প্যাটার্নটা কেমন, কোন এলাকায় কোন ধরনের ক্রাইম হয় সেটা নিয়ে আমি একটু জানার চেষ্টা করছি এবং এই ক্রাইমগুলো হওয়ার পিছনের কারণগুলো কি সেই কারণগুলো অনুধাবন করার চেষ্টা করে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। পুলিশের তথ্য মতে গত এক বছরে 119টি হত্যা মামলায় মোট আসামির সংখ্যা 1719 জন। এর মধ্যে মোট গ্রেপ্তার আসামির সংখ্যা 302 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোল চত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ 2 বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় রোজকার ভোগান্তির কারণ 25 থেকে 30 কিলোমিটার দীর্ঘ যানজট। গত প্রায় 2 বছর ধরে 4 লেনের নির্মাণ কাজ বন্ধ ছিল। এছাড়া বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বেহাল মহাসড়ক। সম্প্রতি পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে প্রায় 3 ঘন্টার যানজটে আটকা পড়েন সড়ক উপদেষ্টা নিজেই। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন তিনি। পরে হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা লাগে দেখা যেতে আমাদের রাস্তা জমজমাট হয়েছে, আইতেছে যাইতেছে, কোনো যানজট নাই, রোড একদম ক্লিয়ার থাকে। সবাই এখন আমরা খুব সুন্দর পরিবেশে পরিবহন চলতেছে। পাশের যে কাউন্টারগুলি, কাউন্টারের এই গাড়িগুলি দাঁড়ানোর কারণে এই গুলচত্বরের মধ্যে যানজটটা সৃষ্টি হয় আর কি। আর পাশাপাশি কিছু অবৈধ দোকানপাট আছে, দোকানপাটটিও সমস্যা হয়। আর ট্রাফিক ব্যবস্থাটা যদি ভালো করা হয় তাহলে যানজটটা থাকবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ব রোড গোল চত্বরের চারপাশে খানাখন্দ ভরাট, রাস্তা সংস্কার ও ডিভাইডার বসানোর কাজও শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সে সাথে নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস কর্মকর্তাদের। বিশ্ব রোড গোল চত্বরটাকেও আর একটু ওয়াইডেন করব, আর একটু মানে প্রশস্ততা বৃদ্ধি করে একটু মেরামতের কাজটা চালিয়ে যাব এবং এর ফলে মানে স্পেসটা বেড়ে যাবে, গোল চত্বরের স্পেসটা বেড়ে যাবে। তখন ট্রাফিকগুলো মুভমেন্ট করতেই আরও ইজি হবে। তো আমরা অলরেডি সেই কাজই করছি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু 5 বছরেও শেষ হয়নি নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট এবং কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদ, উচ্চ পদস্থ কেউ যদি এরকম ঘটনার ভুক্তভোগী না হতো তাহলে কি যারা দায়িত্বরত পুলিশ বা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন না? এখন তো অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে বলে আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম। দেখুন, ঢাকা সিলেট মহাসড়ক মূলত যে অবস্থায় বর্তমানে আছে সেটা অনেকটা সিলেট অঞ্চল এবং এর অঞ্চল দিয়ে এর রুট দিয়ে যারা চলাচল করেন সিলেট টু ঢাকা তাদের আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলা যায়। কারণ এই রুটটা একেবারে অনুপযোগী হচ্ছে। পুরো সড়ক জুড়ে কিন্তু খানাখন্দে ভরা এবং এই রুট দিয়ে যারা চলাচল করছেন তাদের দুর্ভোগের কিন্তু শেষ নেই। আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে সড়ক উপদেষ্টা যখন আশুগঞ্জ এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পরিদর্শন করে গেছেন, তারপরে কিন্তু যানজট কিছুটা নিরসন হয়েছে। কিন্তু এর আগে এমনও হয়েছে যে প্রায় 17 থেকে 18 ঘন্টা লেগেছে সিলেট থেকে ঢাকা যেতে অথবা ঢাকা থেকে সিলেট আসতে। এই একটি জায়গায় মানুষকে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আপনাকে যদি সিলেট ঢাকা মহাসড়কের চিত্র দেখায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি ধুলো উঠছে পুরো সড়ক জুড়ে, এবং ঢাকা সড়ক সিলেট মহাসড়ক দীর্ঘদিনের সংস্কার হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে এই সড়কের 6 লেনের কাজ শুরু হয়েছে 2021 সালে। এই কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু কাজের এতটা ধীর গতি
এই প্রায় 4 বছরে মাত্র 9% কাজ শেষ করেছে। বাকি কাজগুলো কিন্তু এভাবেই পড়ে আছে দীর্ঘদিন ধরে, এবং 2026 সালে এই প্রকল্প শেষ হওয়ার কথা, কিন্তু মাত্র 9 থেকে 10% কাজ এই মহাসড়কে শেষ করেছে। এই অবস্থায় কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেটা অবর্ণনীয় দুর্ভোগ বলা যায়। এই সড়ক দিয়ে যারা চলাচল করছে তারা আসলে কোনোভাবেই এই সড়ক দিয়ে চলাচলের অনুপযোগী না। মহাসড়কটি এখন আসলে মাঝে মধ্যে সংস্কার করা হচ্ছে, কিন্তু ইট সড়কি দিয়ে সংস্কার করা হচ্ছে, পাথর ব্যবহার করা হচ্ছে না, এবং বৃষ্টি হলে এই সড়কের দুর্ভোগ আরো বেড়ে যায়, যানজট আরো বেড়ে যায়। আপনাকে যদি আমি একটু তথ্য দিই, যেটা হচ্ছে যে প্রায় 30,000 কোটি টাকা ব্যয়ে এই ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হয়েছিল 2021 সালে, সেটা 2026 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 209 কিলোমিটার এই সড়কে পুরো সড়ক জুড়ে কিন্তু খানাখন্দে ভরা, এবং জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা রয়েছে সিলেট অংশে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অংশে। এই অংশে কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ নিয়ে একটা বড় জটিলতা রয়েছে, জমি অধিগ্রহণ কাজ শেষ হয়নি। এ কারণে এই অংশটি কাজ আরো ধীর গতিতে চলছে। সংশ্লিষ্টরা যেটা বলছেন যে 2028 সাল নাগাদ হয়তো ঢাকা সিলেট মহাসড়কের কাজ শেষ হবে। এই যে শেষ হবে এই আশায় কিন্তু মহাসড়কের যে স্বাভাবিক যে সংস্কার কাজ, সেটা কিন্তু তেমনটা করা হচ্ছে না। মহাসড়ক দিকে কিন্তু সংশ্লিষ্টদের কোনো দৃষ্টিপাত আগের মতো তারা করছেন না, কোনো মতে আশার ভাবে তারা কাজ সারছেন। এ কারণে কিন্তু মানুষের দুর্ভোগ ভোগান্তিটা বেড়েছে। আপনি জানেন যে মহাসড়ক দিয়ে যখন 18 থেকে 20 ঘন্টা সময় লাগে ঢাকা পৌঁছাতে, সেক্ষেত্রে মানুষ অন্য বাহন, বিশেষ করে রেল এবং বিমানে চলার একটা চেষ্টা করছেন, কিন্তু রেলের টিকিট কিন্তু সিলেটে পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট পাওয়াটা অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে যদি আপনাকে বলি যে বিমানেও কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এবং বিমান ভাড়াও কিন্তু বেড়ে গেছে। এই অবস্থায় কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কাজ যদি দ্রুত শুরু না হয় এবং 6 লেনের কাজ যদি দ্রুত সম্পন্ন না হয়, মানুষের যে দুর্ভোগ, সেটা কিন্তু আরো 2 থেকে 3 বছর এই দুর্ভোগ তারা পোহাতে হবে। জি, মঞ্জুর আহমদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে আছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, ঢাকা সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘদিন ধরেই যানজটে নাকাল সাধারণ মানুষ। সেক্ষেত্রে সড়ক উপদেষ্টার সেই স্থান পরিদর্শনের পর বেশ কিছু পরিবর্তন এসেছে বলে আমরা জানতে পেরেছি। কি ধরনের পরিবর্তন হয়েছে সেটি জানাবেন, আর সেই সাথে আর ভোগান্তি কতখানি আছে বা কি ধরনের ভোগান্তি এখনো পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে? দেখুন, আপনার পরিবর্তন বলতে আমি যদি বুঝি যে বিষয়টি করা হয়েছে, এখানে ট্রাফিক ব্যবস্থা একটু ভালো করা হয়েছে। এখানে আপনার পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু আমি যদি আপনাকে এক কথায় বলি যে এটা আসলে যানজটের যে নিরসনের যে উপকার, সেটা হবে না, সেটা মানে হয়নি, এখনো হবে না। যদি আরো জনবল বাড়ানো হয় তাও হবে না, কারণ মূল জায়গায় যেতে হবে। মূল জায়গাটি হলো এই যে ঢাকা সিলেট মহাসড়ক, এই মহাসড়কের যে ঠিকাদার, এটা ছিল ভারতীয় ঠিকাদার, এবং 5ই আগস্ট সরকার পতনের পর ভারতীয় ঠিকাদাররা কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন। তারা 5ই আগস্টের পরে চলে যাওয়ার 3 মাস পরে তারা ফেরত এসেছেন। এসে যে বিষয়টা আসলে তারা একটা অজুহাত তুলছেন যে আমরা যেসব জিনিসপত্র রেখে গিয়েছিলাম সেগুলি চুরি হয়ে গেছে বা মানুষ নিয়ে গেছে, এইরকম কিছু অজুহাতে তারা কাজের যে ধীরগতি, সে ধীরগতিটা মূলত করছেন। আর এই খানা খন্দ, গর্ত, বৃষ্টি হলে আপনার বিভিন্ন ধরনের পানি জমে যাওয়া, এইগুলি তো আসলে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো বা পুলিশের সংখ্যা বাড়ানো তো হবে না। এখানে আসলে কাজ করতে হবে, সড়কের উন্নয়ন কাজ। যে কাজ পরিদর্শনে এসে যে সংশ্লিষ্ট যে উপদেষ্টা রয়েছেন ফজল, তিনি কিন্তু 3 ঘন্টা জ্যামে আটকে ছিলেন। সর্বশেষ কিন্তু তিনি ছুটতে পারেননি, বাধ্য হয়ে 3 ঘন্টা পর তিনি মোটর সাইকেলে ঘুরেছেন। যেখানে একজন ভিভিআইপি লোক এসে জ্যামে আটকা পড়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, সেখানে সাধারণ মানুষের বিষয়টা আপনি হয়তো বুঝতেই পারেন। এখানে আসলে সাধারণ মানুষ, আমরা যারা সংবাদকর্মী বা যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলছেন যে কাজের গতি বাড়াতে হবে। 2026-এ কাজ শেষ হওয়ার কথা ছিল, এখন আবার 2 বছর বাড়ানো হয়েছে। তো এই 2 বছরেও কাজ কতটুকু হয়, সম্পূর্ণ হয় কিনা, পরবর্তীতে আবার সময় বাড়ানো হয় কিনা, এই বিষয়টি নিয়ে আসলে একটা সন্দেহ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। জি, ঢাকা সিলেট মহাসড়কের দুর্ভোগ নিয়ে সিলেট এবং কিশোরগঞ্জ থেকে যারা ছিলেন সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 হুইলার। নগরী সিটি গেট থেকে সীতাকুণ্ড, মিরসরাই পর্যন্ত নানা গতির এসব 3 হুইলারের কারণে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মহাসড়কে 3 হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক
4 লেনের এই সড়কে দিনে রাতে ছুটে চলে যাত্রীবাহী বাস ও বিভিন্ন গতির ভারী লাখো যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই সড়কের চট্টগ্রাম অংশে বেড়েছে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, টেম্পুর মতো 3 হুইলারের দৌরাত্ম্য। মহাসড়কের 2 লেনেই চলে এসব যান। অনেক সময় উল্টো পথেও ছুটে আসে গাড়ি। নিজেদের বিপদ জেনেও উচ্চগতির বাস, ট্রাক, লরির সাথে পাল্লা দেয় 3 হুইলারের চালকরা। সামান্য একটু গাড়ি, তাহলে বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটে গেলে যাত্রীরও নিরাপত্তা নাই, নিজেরও তো নিরাপত্তা নেই। সিটি গেটের পরে যে গাড়িগুলো চলে এগুলো আপনার খুব অতিরিক্ত আর কি, তো এটা 3 হুইলারের জন্য সমস্যা। আইনের তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে যানগুলো। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগায় প্রভাবশালীদের মদদে এসব যান চলাচল করে বলে অভিযোগ উঠেছে। 3 হুইলারকে আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি এই গাড়িগুলো মহাসড়ক শূন্য করা হোক, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে সিএনজির অজুহাতে তারা এইটা অব্যাহত রাখছে। হাইওয়ে পুলিশ থাকা সত্ত্বেও, জেলা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের গাড়িগুলো কিভাবে চলে? নানা কারণে সম্প্রতি এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান কমেছে বলছে পুলিশ। এসব বন্ধ করলে সামাজিক অস্থিরতা বাড়বে বলে যুক্তি দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তারা। 3 হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়, ব্যালেন্স করে আসলে চলতে হয়। আমরা পারি বন্ধ করতে, কিন্তু পুরোপুরি বন্ধ করতে গেলে যে চাপটা আসবে সেইটা আবার কিভাবে মোকাবেলা হবে জানি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 70 জন, আহত হয়েছেন 1.5 শতাধিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ এবং গতিশীল মহাসড়কে কিভাবে 3 হুইলার চলে? আমরা তো প্রতিবেদনে দেখছিলাম যে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন ব্যালেন্স করে চলতে হবে। তিনি কি মহাসড়কে 3 হুইলারের পাশাপাশি গতিশীল যানের ব্যালেন্সের কথা বলেছেন? হ্যাঁ, অনেকটা সেরকমই। অর্থাৎ আপনি জানেন বা আমরাও জানি যে মূলত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি চট্টগ্রাম বন্দরের সাথে প্রধান গেটওয়ে হিসেবে পরিচিত। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের সাথে যে পণ্যবাহী যান চলাচল সারা দেশে হয়ে থাকে, সেই সারা দেশের সাথে এটি একটি প্রধান গেটওয়ে। কিন্তু এখানে বিভিন্ন গতির যানবাহন চলে, বিশেষ করে বড় লরি থেকে শুরু করে যাত্রীবাহী বাস এবং কাভার্ড ভ্যান, এই ধরনের যানবাহনগুলো চলে। কিন্তু এর মাঝখানে আমরা দেখি যে বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড, আবার মিরসরাই, বারগারহাট, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এখানে এই একই সড়কে 3 হুইলারের যথেচ্ছ চলাচল ইদানিং লক্ষ্য করা যাচ্ছে গত প্রায় 1 বছর বেশি সময় ধরে। এবং এক্ষেত্রে আমরা মাঝে মাঝে ব্যাটারি চালিত রিক্সাও কিন্তু এই সমস্ত সড়কে দেখি, এবং যার ফলে দুর্ঘটনার যে সংখ্যা সেটি স্বভাবতই অনেকটা বেড়ে যায়। এবং এই প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে বা যারা মূলত এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন তাদের সাথে কথা বলে যেটি জানাচ্ছে যে তারা বলছে যে আসলে এটি একসাথে বন্ধ করে দেওয়া এখন অনেকটাই কঠিন, কারণ নানা পক্ষ এখানে কাজ করছে। বিশেষ করে এই যানবাহন 3 হুইলারগুলো বন্ধ করে দিলে তাদের চালকরা বিভিন্ন সমাজে অস্থিরতা তৈরি করতে পারে, এরকম একটা আশঙ্কাও আছে। অর্থাৎ এই 3 হুইলার বা অটোরিকশাগুলো চালাচ্ছেন তারা তো অন্য পেশায়ও নিজেদেরকে সংযুক্ত করতে পারেন। যদি এভাবে 3 হুইলারের সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রে যেই অন্যান্য যানবাহনগুলো আছে সবার জন্যই তো দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। একটি ছোট্ট হিসাব দিলে আসলে কতটা ঝুঁকিপূর্ণ বুঝতে পারবেন। সেটি হচ্ছে গত শুধু মিরসরাই এলাকায় যদি আমরা বলি, গত 1 বছরে প্রায় 70টির মতো দুর্ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে এরকম ভিন্ন ভিন্ন গতির যানবাহনের মহাসড়কে অবস্থানকে কেন্দ্র করে। এবং এই দুর্ঘটনাগুলোতে কেন্দ্র করে যে আহত নিহত হওয়ার সংখ্যা সেটিও কিন্তু দিন দিন বাড়ছে। এখন যারা মূলত এইসব নিয়ন্ত্রণ করে, আমি একটু আগেও যেটি বলছিলাম যে যারা 3 হুইলার চালাচ্ছেন তারা যদি এই পেশা থেকে সরে যান তারা অন্য পেশায় যাবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অন্যান্য পেশাগুলো সংকুচিত হওয়ার কারণে অনেক বেশি সংখ্যক মানুষ শহরের ভেতরে এবং বাইরে এই ব্যাটারি চালিত রিক্সা আর চালনা নিয়ে আসলে অনেক চালাচ্ছেন তারা। এবং এই ক্ষেত্রে যদি এই ব্যাটারি চালিত রিক্সা বা 3 হুইলার বন্ধ করে দেওয়া হয়
তাহলে কিন্তু তারা আবার সমাজে নানা অশান্তি তৈরি করার মতো বা অসামাজিক কার্যক্রম তৈরি করার মতো পেশায় যুক্ত হয়ে যেতে পারেন, এরকম একটি আশঙ্কাও আছে। সেই জন্যই তিনি ব্যালেন্স করার কথা বলেছেন, অর্থাৎ এই মুহূর্তে আসলে প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের এই সমস্ত যানবাহন বন্ধের ওই ধরনের কোনো উদ্যোগ নেই, অনেকটা সে বিষয়ে তিনি পরিষ্কার করেছেন। এবং সেক্ষেত্রে হয়তো এই মৃত্যুর মিছিল বা দুর্ঘটনার যে সংখ্যা সেটি অনেকটা বাড়বে। আমরা কিন্তু এই জায়গাটিতে আছি, এই জায়গায় কিন্তু এই একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গত 1 মাস আগে তিনি এখানে অর্থাৎ এই সড়কেই প্রাণ দিয়েছেন। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে মহাসড়কের মতো জায়গায় এই ধরনের ব্যালেন্সিং এর মাধ্যমে আসলে কোনো ধরনের শৃঙ্খলা ফেরার কোনো ধরনের সুযোগ নেই বলে আমার মনে হচ্ছে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনাল থেকে উদ্ধার হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামীম হাসপাতালে মারা গেছেন। নিহত শামীম কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন MBA এর শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান শামীম। পরে শামীমের ভাইয়ের মোবাইলে ফোন করে জানানো হয় বে টার্মিনাল এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন শামীম। স্থানীয়দের সহযোগিতায় হাত পায়ের রক কাটা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, পরে সেখানে মারা যান তিনি। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 2 হাতে কাটার দাগ আছে এবং পায়েও কাটার দাগ আছে, এবং ওখানে একজন প্রত্যক্ষদর্শী যে তাকে উদ্ধার করেছে তার স্টেটমেন্ট আছে, তখন বলেছে যে না, আপনি যদি আমার ভিডিও করেন বা ছবি তুলেন তাহলে আমি এটা বলবো না, এটা বন্ধ করেন তাহলে আমি বলবো। তো পরবর্তীতে সে যখন ক্যামেরা বের করেনি তখন সে বলেছে যে সে নিজে থেকে সেটা করেছে। বেনাপোল পেট্রাপোল রেলপথে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি। গত 6 মাস ধরে কোনো পণ্য না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, রেলে খাদ্যপণ্যের পাশাপাশি কাঁচামাল, ট্রাক্টর ও বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হতো। রেলে পণ্য আমদানিতে সময় ও খরচ কমায় লাভবান হতেন ব্যবসায়ীরা, কিন্তু গত 6 মাস ধরে আমদানি রপ্তানি না হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভিসা জটিলতা সহ বিভিন্ন সমস্যা কেটে গেলে রেলে পণ্য আমদানির আশা করছেন রেল কর্তৃপক্ষ। প্রচুর পরিমাণে পণ্য রেল যোগে আমদানি হতো, কিন্তু হঠাৎ করে সেই আমদানিটা বন্ধ হয়ে গেছে। প্রায় 1 বছর আমদানি রপ্তানি রেলে কমে গেছে, যার জন্য রাজস্বও কমছে। যেরকম পূর্বে চাল, গম, পাথর, ভুট্টা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল আসতো, সাম্প্রতিক 6 মাসে কয়েকটি ট্রেন যোগে কিছু ট্রাক্টর এসেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী M.A. রহিম। M.A. রহিম, মূলত কি কারণে বেনাপোল এবং পেট্রাপোল রেলপথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং কবে নাগাদ এই আমদানি রপ্তানি স্বাভাবিক হবে, এই বিষয়ে কোনো ধরনের তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আমি প্রথমে বলে রাখি, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের রেল স্টেশনের। যে রেল স্টেশনটা একটি ঐতিহাসিক রেল স্টেশন, যা স্বাধীনতা পরবর্তীতে এই রেল স্টেশন যে যেমন যাত্রীবাহী ট্রেন বা পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই অবস্থার মধ্যে থেকেও করোনার সময় থেকেও এই বেনাপোল রেল স্টেশন থেকে কলকাতা, বেনাপোল বা ভায়া যশোর পর্যন্ত এই রেলে পণ্য আমদানি হয়ে থাকতো। বিভিন্ন ধরনের পণ্য যেমন কমলা, আপেল, গম, ভুট্টা, চাউল সহ বিভিন্ন খাদ্য পণ্য আমদানি হয়ে থাকতো। সেই সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকতো। সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আসলে এই বেনাপোল স্থল বন্দর যে ট্রেন স্টেশন, এই স্টেশনটিতে বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে পাসপোর্ট জটিলতা, যারা বিজনেস করেন পাসপোর্ট জটিলতা বা অন্যদিকে এলসি সংকটের কারণে অনেকটা আমদানি কমেছে। সেক্ষেত্রে প্রতিদিন যে বেনাপোল দিয়ে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট হতো, ভারত থেকে আসতো 2 থেকে 30 ট্রাক পণ্য, অন্যদিকে ভারতে যেত প্রায় 1 থেকে 150 ট্রাক পণ্য, আর রেলেও হাজার টন পণ্য আমদানি হতো। সেক্ষেত্রে গত 6 মাসে কোনো খাদ্য পণ্য বেনাপোল রেল স্টেশন দিয়ে আমদানি হয়নি। তবে আমি রেল স্টেশন মার্চের আমাকে যেটা জানিয়েছেন যে এখান থেকে শুধুমাত্র ট্রাক্টর আমদানি হচ্ছে, যার গত সর্বশেষ 11 অক্টোবর 100টি ট্রাক্টর বেনাপোল রেল স্টেশনে এসেছে। বা আমরা ব্যবসায়ীদের কাছে যেটা জানতে চেয়েছি বা বন্দর সংশ্লিষ্টদের কাছে যারা জানতে চেয়েছি, আসলে এই ভিসা জটিলতা কমলে বা এলসি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আবারও পড়বে না, যেন ট্রেনে আমদানি বাড়বে, অন্যদিকে ট্রাকে আমদানি বাড়বে বলে জানিয়েছিল। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী।
বিএনপি বাংলাদেশকে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আবারও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনবে। যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে, তাদের সেই শিক্ষাই দিতে চায় বিএনপি, যে শিক্ষার মাধ্যমে ন্যায় নীতিতে দেশ জাতি পরিচালিত হবে। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতরাতে উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গ্রামের আব্দুল মোতালিব ও কাদের মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল কারণ বলে জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ঝালকাঠিতে ছাত্র শিবির জেলা কমিটির দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে ছাত্র শিবির। তাদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে। নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানান জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ চলছে বলেও উল্লেখ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা কার্ডধারীদের বহাল রাখা ও ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে দীঘিনালা উপজেলায় কৃষি অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন খুচরা সার বিক্রেতারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদন নিয়ে নিয়মতান্ত্রিকভাবে খুচরা পর্যায়ে সার বিক্রি করছেন তারা, কিন্তু হঠাৎ নতুন নীতিমালার কারণে সার তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ সময় পুরাতন কার্ডধারীদের বহাল রেখে সবাইকে ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ভবতী গাভীর জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে মুখে খেতে না পেরে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে গরুটি। নিরীহ প্রাণীর প্রতি মানুষের এই নিষ্ঠুর আচরণ এলাকায় তৈরি করেছে চাঞ্চল্য। গত ১৪ অক্টোবর রাতে ত্রিশাল উপজেলার সম্মুখ বৈলর নামাপাড়ার খামারি হরমুজ আলীর গোয়ালে থাকা গরুর জিহ্বা কেটে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে প্রাণীটি যন্ত্রণায় ছটফট করছে। ৫ মাসের গর্ভবতী নিরীহ প্রাণীর প্রতি এই নিষ্ঠুরতায় হতবাক মালিক। লোক গেছে যাই বলতেছে যে তোমার তো গাভীর জিহ্বা কেটে আসছে, বড় ছেলে গলি তুলিয়া বারিন্দাতে শুয়ে রয়েছে। রাত্রে এই ঘটনা। আমার ওর সাথে শত্রুতা নাই, কেউ যদি করিয়া থাকে এটার বিচার আল্লাহ করে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। অসুস্থ গরুটিকে দেখতে গিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। জিহ্বা কেটে ফেলছে, এখন ভিতরে আরেকটা প্রাণ ছিল, তো এটা যারাই করছে খুব নিকৃষ্ট কাজ করছে। গরুটি 5 মাসের গর্ভবতী, কারণ এটার কি অবস্থা করবে এটা একটা সুস্থ বিচার চাই। নিরীহ প্রাণীর প্রতি এমন আচরণ কাম্য নয় উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান। এরকম পশু পাখির প্রতি যদি আমাদের এরকম অমানবিকতা দেখায়, তাহলে আসলে মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না। কারণ উনি কাউকে সন্দেহ করছেন না যে কে এই ঘটনা ঘটাতে পারে। ওনার যদি সন্দেহমূলক কাউকে হতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম। ঘটনার পর থেকে খেতে না পারায় দুর্বল হয়েছে গাভীটি। এর চিকিৎসা সহায়তার পাশাপাশি গর্ভের বাছুরের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন চিকিৎসা দেওয়া হলো, চিকিৎসা দেওয়ার পরে এখন অনেকটাই সুস্থ। তবে ওনাদের কাছে আবার ওনাদের ম্যানেজমেন্ট, খাওয়ানোর সিস্টেম সব বুঝিয়ে দিয়ে আসা হলো। এর পরবর্তীতে আমরা সকাল বিকাল মনিটর করা হচ্ছে। পরিচর্যা ভালো পেলে সে, যেহেতু তারা প্রেগনেন্ট,
প্রেগনেন্সি টাইমটা ভালো পার করতে পারবে আশা করছি। কী কারণে এই নিষ্ঠুরতা জানা নেই খামার মালিকের। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আপনার এসপি নামে একটি বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি, এই স্লোগান নিয়ে চালু হওয়া সেবার মাধ্যমে জেলার নাগরিকরা নিজ নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে পারবেন। দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এই উদ্যোগে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই সাশ্রয় হবে, পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। থানার সেবাটার মান বৃদ্ধি করার জন্য এবং বিশেষ করে যারা সেবা প্রার্থী তাদের সময়, তাদের অর্থ এবং তাদের শ্রম, এক্ষেত্রে তারা এই মাধ্যমে পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন। আইনগত সহযোগিতা, থানার পরামর্শ এগুলো আমরা দিচ্ছি। সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, রবিবার রাতে গাজীপুরের কালীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তবে পলাতক 2 নম্বর আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে শনিবার রাজধানীর তেজগাঁ থেকে মিঠু বিশ্বাস নামে মামলায় 3 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। গত 14 অক্টোবর প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনার 2 দিন পর ভুক্তভোগী সাভার মডেল থানায় 3 জনের নামে মামলা করেন। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ভাসমান নৌকায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে প্রত্যন্ত হাওড় জনপদের পিছিয়ে পড়া দরিদ্র শিশুরা। ভবিষ্যতে এমন বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা পপি ভাসমান বিদ্যালয় কর্তৃপক্ষ। নিকলির হাওরের দ্বীপগ্রাম ছাতিরচর ও সিংপুরের হাওর পাড়ে ভিড়ানো লাল সবুজ রঙের কয়েকটি নৌকা। দূর থেকে দেখলে মনে হবে পণ্য পরিবহনের নৌকা এগুলো, তবে কাছে গেলেই প্রতিটি নৌকায় দেখা যায় শিশুদের পড়ালেখার ব্যস্ততা। 2010 সালে 2টি নৌকায় ভাসমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে একটি বেসরকারি সংস্থা। বর্তমানে 2 এলাকায় 8টি নৌকায় পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। বিনা খরচে সন্তানদের ভালো মানের শিক্ষা নিশ্চিত হওয়ায় খুশি অভিভাবকরা। এখানে আমাদের প্রতিদিন 6টা বই পড়ানো হয়, আমাদের বাড়ির মধ্যে তো চাপ পড়ে না। আমাদের চলার মতো সামর্থ্য এই গ্রামে থেকে নাই, যার কারণে ভাসমান স্কুল আসাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের বাচ্চাদের উপকার হয়েছে। ভাসমান স্কুলে পড়াশোনার পাশাপাশি স্থায়ী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রয়েছে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থাও। ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে বাচ্চাদের নৌকায় তুলি। বৃহস্পতিবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মন বিকশিত করি, যার ফলে তারা প্রতিদিন স্কুলে আসতে খুব আগ্রহী থাকে। ভবিষ্যতে পুরো হাওড় অঞ্চলে ভাসমান স্কুলের কার্যক্রম চালানোর পরিকল্পনা জানান বিদ্যালয়ের সমন্বয়কারী। বিদ্যালয়ে বিনামূল্যে সকল শিক্ষা উপকরণ প্রদান করা হয়। 5ম শ্রেণীতে পাঠদানের পর আমরা 6ষ্ঠ শ্রেণীতে আমাদের নিজ দায়িত্বে তাদেরকে ভর্তি নিশ্চিত করি এবং ভবিষ্যতে আমাদের এই স্কুল প্রোগ্রাম আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর ভাসমান স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয় উচ্চ বিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী স্থাপনায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের রপ্তানিমুখী এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এসব ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য কোনোদিন আন্দোলন, বাংলাদেশের বিবেকের কণ্ঠস্বর, সে জায়গা থেকে নারীরা দর্শন করেন। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে সেনাবাহিনীর দীঘিনালা জোনের আওতাধীন এলাকায় এই সহায়তা দেওয়া হয়।
দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক অনুদান, দুস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঠ্য বই বিতরণ করা হয়। এছাড়াও সুপেয় পানির সংকট নিরসনে ট্যাঙ্ক ও ঘর মেরামতের জন্য টিন বিতরণ করা হয়। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে উপজেলার মুন্নিয়াচরে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, কয়েক বছর ধরে ইসলামপুরের মুন্নিয়াচর গ্রামের ৩ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। বারবার দাবি জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। কয়েক বছরে ভাঙনে ভিটেমাটি হারিয়েছে হাজারো মানুষ। বিলীন হয়ে গেছে কয়েকশো একর ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ভাঙনের কারণে এবার তাদের বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। ডাম্পিং করে যাতে নদী ভাঙন রোধ করা যায় এবং প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছে যত আমাদের। এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।